কুয়াশায় ঢাকা শীতের এক সকালে গ্রামের সরু মাটির রাস্তা থেকে পুরানো সাইকেল চালিয়ে নরেশ বাড়ি ফিরছিল। তার পিঠে ঝোলানো কাপড়ের থলের মধ্যে রাখা পুঁতির ব্যাগগুলো সে বিক্রি করতে বেরিয়েছিল। নরেশ খুবই সহজ সরল একজন মানুষ, যিনি মাটি, সুতো আর পুঁতি দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করত যে মানুষ তাকে বলতো হাতের কাজই মানুষকে বড় করে তোলে। গরিব হলেও এই হাতের কাজের জন্য এলাকার সকলে তাকে অনেক সম্মান করত। নরেশ তার মাটির ঘরে তার স্ত্রী পরমা এবং তার 7 বছরের ছেলে রবিনের সঙ্গে খুব সুখেই বসবাস করত। মাটির ছোট ঘরের ভেতর নরেশ মন দিয়ে পুঁতির ব্যাগে কাজ করছে। পাশেই রবিন অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নরেশ একটার পর একটা পুঁতি গাঁথছিল। রবিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছিল। বাবা, এইবার তুমি রং করবে? হ্যাঁ, এবার রং করতে হবে, আর এমন ভাবে রং করতে হবে যেন মনে হয় রংটাই গল্প বলছে। লাল মানে শক্তি, সবুজ মানে আশা, আর প্রতিটা সেলাই মানে ধৈর্য। বাবা, তুমি এত সুন্দর করে কেমন করে করো? মন দিয়ে করলে তোর হাতও একদিন এমন কথা বলবে। প্রতিটা কাজের পেছনে একটা মন লাগে। নে, একবার তুই চেষ্টা কর। নরেশ রবিনের হাতে সুতো সুই ধরিয়ে দেয়। রবিন প্রথমে দ্বিধাবোধ করলেও তারপর ধীরে ধীরে পুঁতি গাঁথা শুরু করে দেয়। কিছু পুঁতি মাটিতে পড়ে যায়। যা, পড়ে গেল। এটাই শেখা বাবা, কাজ করতে করতে ভুল হবে, হাত কাঁপবে, কিন্তু থামলে চলবে না। নে, আবার শুরু কর। এরকমই এক সন্ধ্যায় উঠানে বসে তারা 3 জন মিলে গল্প করছিল। লণ্ঠন জ্বালিয়ে তারা নরেশের বানানো বাঁশের মোড়ায় বসেছিল। রবিন, তুই জানিস, আজ বাজারে এক ভদ্রলোক আমার ব্যাগ দেখে বললেন, আপনার হাত তো একদম শিল্পীর হাত। শুধু হাত না, মুখও শিল্পীর মতো। পরমার কথা শুনে তারা 3 জনেই হেসে ওঠে। আচ্ছা বাবা, আমি বড় হয়ে কি হব? তুই হবি একজন সৃষ্টশীল মানুষ। তুই টাকা রোজগারের জন্য কাজ করবি না, তোকে এমন ভাবে গড়বো যে তোর কাজ মানুষের মন ছুঁয়ে যাবে। আর যেটাই করিস, তোর মন যেন ছোট না হয়ে যায়। পরমা রবিনের মাথায় হাত রাখে। হালকা বাতাসে লণ্ঠন দুলে ওঠে। তারা কেউই জানতো না পরের দিন সকালে কি হতে চলেছে। ভোরবেলা গ্রামের রাস্তায় এক হাতে সাইকেল এবং আরেক হাতে ব্যাগ সামলে নরেশ এগোচ্ছিল। আকাশে হালকা আলো ফুটে রয়েছে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। তখনই হেডলাইট জ্বালিয়ে ছুটে আসে তার দিকে এক ট্রাক। নরেশের চোখে ভয় ফুটে ওঠে এবং হাত থেকে ব্যাগ ছিটকে মাটিতে পড়ে যায়। পুঁতি আর সুতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ জোরে শব্দ হয় এবং নরেশের দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে। একটা দুর্ঘটনা এক নিমেষেই তাদের সংসারটা তছনছ করে দেয়। উঠোনে শোকের ছায়া। পরমা চুপ করে বসে রয়েছে। অল্প বয়সেই এমন শিল্পীর হাত চলে গেল, কত সুন্দর কাজ করত। রবিন কিছুই বলছে না। সে তার বাবার বানানো এক পুঁথির ব্যাগ আঁকড়ে বসে রয়েছে। মনে হচ্ছে ব্যাগটার মধ্যে বাবার শেষ স্পর্শ লুকিয়ে রয়েছে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক রাতে পরমা বসে রয়েছে পুরানো কাঠের পিঁড়েতে। তার চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। সে ব্যাগ সেলাই করার চেষ্টা করছে। রবিন মেঝেতে বাবার ছেঁড়া শার্ট জড়িয়ে বসে রয়েছে। তোর বাবা কিভাবে চলে গেল? একবারও বিদায় বলে গেল না, শুধু বলল শিগগিরই বাড়ি ফিরবো। পরমা মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রবিন চুপচাপ বসে থাকে। মা, আমি বাবার কাজটা ধরবো। আমাদের সংসার চালাতে হবে, তুমি চিন্তা করো না। তুই এখনো ছোট রে রবিন। এই কাজ, এই সংসার অনেক বড় দায়। তুই বাবার মতো হতে পারবি? আমি হয়তো বাবার মতো হতে পারবো না, কিন্তু তার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব মা। পরমা রবিনের মাথায় হাত রাখে। হঠাৎ বাইরে হাওয়া ওঠে। ঘরের টিনও কাঁপে। নরেশের মৃত্যু শুধু তাদের ছাদ কেড়ে নেয়নি, তাদের আশাও কেড়ে নিয়েছিল। কিন্তু সেদিন রাতেই রবিন ঠিক করেছিল শুধু চোখের জল নয়, বাবার শূন্যতাও সে ভরবে।
নিজের হাতে কাজ করে। রবিন তার বাবার বাক্সের দিকে তাকিয়ে বসে রয়েছে, তার চোখে ভয় আর সাথে কৌতূহল। এরপর ধীরে ধীরে সে এগিয়ে বাক্সের ঢাকনা খোলে। তার ভেতরে রাখা ছিল তার বাবার আঁকার ডিজাইন, পুঁতি, সুতো, আধা তৈরি ব্যাগ আর ছেঁড়া ডায়েরি। রবিনের চোখ জলে ভরে আসে। সে সুতো সুই হাতে নেয় এবং কাপড় হাতে নেয়। সে শত চেষ্টা করার পরেও সূচে সুতোই ঢোকাতে পারছে না। বারবার ফসকে পড়ে যাচ্ছে, পুঁতিও গড়িয়ে মাটিতে পড়ছে। সে দাঁতে ঠোঁট কামড়ে চুপচাপ আবার চেষ্টা করতে থাকে। বাবা, আমি তোমার হাতের কাজ শিখতে চাই, তুমি তো শিখিয়ে যাওনি, আমি নিজেই চেষ্টা করব। সেই সন্ধ্যায় রবিন একজন শিল্পীর মৃত্যুর পর তার হাতের কাজটাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করছিল। কয়েকদিন পর পরমা চুপচাপ বসে কাপড় সেলাই করছিল, চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। হঠাৎ দরজার কাছে রবিন এসে দাঁড়ায়। হাতে কাপড়ে মোড়া কিছু রয়েছে। মা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। এরপর রবিন তার নিজের হাতে বানানো প্রথম ব্যাগ তার মাকে দেখায়। সেলাই কিছু কিছু বেঁকে গেছে, পুঁতিগুলো সব জায়গায় সমানভাবে নেই, তবু তাতে লেগে আছে তার নিখাত চেষ্টা আর ভালোবাসা। পরমা ব্যাগটা হাতে নিয়ে অবাক হয়ে চুপ করে থাকে। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ মা, বাবার বাক্স থেকে জিনিসগুলো বের করে চেষ্টা করেছি, যদি বাবার মতো কিছু করতে পারি। জানি খুব ভালো একটা হয়নি। পরমা ধীরে ধীরে ব্যাগটা উল্টে পাল্টে দেখতে থাকে এবং তার চোখ জলে ভরে আসে। এই ব্যাগটা খুব ভালো হয়েছে। এটা শুধু ব্যাগ নয়, এটা তোর সাহস। তোকে এবারে তোর বাবার মতোই শিল্পী হয়ে উঠতে হবে। তোর হাতেও যে তারই রক্ত রয়েছে, সেটা তো আমি ভুলেই গেছিলাম। এখন এই ব্যাগ থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হবে। মায়ের চোখে রবিন তার বাবার ছায়া দেখতে পেয়েছিল। একটা গ্রামের সাপ্তাহিক হাটে দুপুরের ঝাঁঝালো রোদে রবিন তার বানানো ব্যাগের বস্তা কাঁধে নিয়ে ঢোকে। এরপর সে একটা কোনায় গিয়ে কাঁথা বিছিয়ে বসে পড়ে। এক লোক ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে হেসে ফেলে। নিজের হাতে বানানো ব্যাগ, পুঁতির কাজ করা, সস্তায়, দেখে যান দেখে যান। এইটা আবার ব্যাগ? খেলনা মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলেছ, এই ব্যাগে বাজার রাখলে মাঝ রাস্তায় ছিঁড়ে যাবে। চারপাশের লোকজন রবিনের দিকে কটাক্ষ করে হাসতে থাকে। কাকু, একটু সুযোগ দিন, নিজে বানিয়েছি, বাবার কাজটা চালানোর চেষ্টা করছি। একজন লোক ব্যাগটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রবিন ধীরে ধীরে করে ব্যাগটা তুলে নিয়ে আসে এবং সে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ঠিক এমন সময় এক বয়স্ক মহিলা তার কাছে আসে। সে ধীরে ধীরে ব্যাগগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে থাকে। এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, নিজের হাতে বাবার বাক্স থেকে জিনিস বের করে প্রথমবার বানিয়েছি। তোমার বাবাও কি এরকমই কাজ করতো? হ্যাঁ, খুব ভালো সুন্দর কাজ করতেন তিনি। এই ব্যাগটা আমি নেব। আমার সেলাইয়ের সুতো আর বোতাম রাখবো এর ভেতরে। আপনি সত্যি এটা নিচ্ছেন? এরপর মহিলাটি শাড়ির আঁচল থেকে 20 টাকা বের করে রবিনের হাতে দিয়ে দেয়। হ্যাঁ, তুমি নিজের ভালোবাসা বিক্রি করেছো, আমি সেটারই দাম দিয়েছি। বৃদ্ধা ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আজ একজন মানুষ বুঝেছে, বাকি দুনিয়াও একদিন বুঝবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামের বাজারের কাপড়ের দোকানের সামনে রবিন দাঁড়িয়েছিল। ভাই, একটা জিনিস দেখাবো। কি জিনিস? এরপর রবিন তার হাতে বানানো ব্যাগগুলো রফিককে দেখাতে থাকে। রফিক কিছুক্ষণ দেখার পর বলে, তুই বানিয়েছিস? হ্যাঁ ভাই, নিজের হাতে, মজবুত কাপড়ে। শোন, 5টা ব্যাগ বানাতে পারবি? ডিজাইন ভালো হলে প্রতি সপ্তাহে নেব। পারবো ভাই, সময় মতো পৌঁছে দেব। রাতে ঘরে কুপি বাতির আলোয় রবিন ব্যাগ বানাচ্ছে। তার মা সুতো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তোর শক্ত কাপড়ের দরকার?
হ্যাঁ, দরকার ছিল। পরমা নিজের আলমারি থেকে একটা সুন্দর পুরানো শাড়ি বের করে। এই নে, এখন তোর কাজটাই আমার শাড়ি। কিন্তু মা। সারা রাত রবিন ব্যাগ বানাতে থাকে। 5 নম্বর ব্যাগের সেলাই প্রায় শেষ। হঠাৎ সূচ ভেঙে রবিনের আঙুলে ঢুকে যায়। সে নিজের আঙুলে কাপড় বেঁধে আবার কাজে লেগে পড়ে। এরপর পরের দিন সকাল হতেই সে দোকানে পৌঁছে ব্যাগগুলো রফিককে দেখায়। ভালো হয়েছে, এইটার সেলাই টান দিলে খুলে যাবে। ভাই, শেষ রাত পর্যন্ত বানিয়েছি, সূচ ভেঙে গিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুরো টাকাটাই দিলাম, কিন্তু আবার এমন হলে নেব না। সে 100 টাকার একটা নোট দিয়ে চলে যায়। রবিন চুপচাপ টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথম বড় কাজটাতেই ভুল, কিন্তু বাবা বলতো যে পড়ে গিয়ে ওঠে সেই দৌড়ায়। রবিন বাড়ি ফিরে টাকাটা তার মায়ের হাতে দিয়ে দেয়। পরমা তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে এভাবেই সে রফিকের দোকানে 5টা করে ব্যাগ দিতে শুরু করে। কখন যে সেই ব্যাগ 5টা থেকে 50টা হয়ে যায় রবিন টেরই পায় না। এভাবেই 15টা বছর কেটে যায়। রবিনের বয়স এখন 22। পরমার চুলে পাক ধরেছে। তুই তো দেখছি ঘরটাকে পুরো দোকান বানিয়ে ফেলেছিস। দোকান নয় মা, এটা স্বপ্নের কারখানা। হাটে রবিনের বড় দোকান রয়েছে। রং বেরঙের ব্যাগে দোকান ভরা। একজন মহিলা বলে, এই ডিজাইনটা একেবারে আলাদা, অন্য কোথাও পাওয়া যায় না। নিজে বানিয়েছি, প্রত্যেকটা আলাদা। শহরের স্কুলে তোমাকে প্রজেক্টের জন্য ডাকতে পারি, তুমি কি শেখাবে? শিখতে শিখতেই শেখানো, আমি রাজি। এরকমই একদিন রবিনের ঘরে চিঠি আছে। চিঠি পড়ে রবিন অনেক খুশি হয়ে যায়। মা, একটা বড় ব্যাগ কোম্পানি আমার ডিজাইন দেখে আমাকে ডেকেছে, শহরে যেতে বলেছে। তোর বাবার স্বপ্ন ছিল তুই কিছু একটা করবি, আর সেটা সত্যি হলো বাবা। এই কাগজটা শুধু ডাক নয় মা, বাবার হাসি। এই ব্যাগের নাম মাটি, কারণ এটা আমার গ্রাম আর মা বাবার গল্প। তোমার ডিজাইনগুলো টেস্টে প্রথম, মাসে 50,000 টাকা দেব, রাজি তো? আমি রাজি। রবিনের নাম ছড়িয়ে পড়ে রবিন দ্য ভিলেজ ডিজাইনার নামে। কিন্তু শহরে থেকে কাজ করার তার ইচ্ছে একদমই ছিল না। একদিন ম্যানেজার এসে বলে, তুমি আমাদের ছেড়ো না রবিন, তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করলাম, আর তোমার গ্রামে একটা এসি পাঠাচ্ছি। সত্যি? আমাকে আর এখানে থাকতে হবে না? হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে কাজ করবে, আমাদের কোম্পানি আরো অনেক দূরে যাবে। কিছুদিনের মধ্যেই তাদের মাটির ঘরে এসি লাগানো হয়। ঘরে এসি দেখে পরমার চোখ জলে ভরে আসে। এই ঘরেও যে ঠান্ডা হাওয়া বইবে কখনো ভাবিনি। এই হাওয়া বাবার কষ্টের ঘরে বইছে মা, আমরা জিতেছি। এরপর রবিন ঘরে বসেই মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কুয়াশায় ঢাকা শীতের এক সকালে গ্রামের সরু মাটির রাস্তা থেকে পুরানো সাইকেল চালিয়ে নরেশ বাড়ি ফিরছিল। তার পিঠে ঝোলানো কাপড়ের থলের মধ্যে রাখা পুঁতির ব্যাগগুলো সে বিক্রি করতে বেরিয়েছিল। নরেশ খুবই সহজ সরল একজন মানুষ, যিনি মাটি, সুতো আর পুঁতি দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করত যে মানুষ তাকে বলতো হাতের কাজই মানুষকে বড় করে তোলে। গরিব হলেও এই হাতের কাজের জন্য এলাকার সকলে তাকে অনেক সম্মান করত। নরেশ তার মাটির ঘরে তার স্ত্রী পরমা এবং তার 7 বছরের ছেলে রবিনের সঙ্গে খুব সুখেই বসবাস করত। মাটির ছোট ঘরের ভেতর নরেশ মন দিয়ে পুঁতির ব্যাগে কাজ করছে। পাশে রবিন অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নরেশ একটার পর একটা পুঁতি গাঁথছিল। রবিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছিল। বাবা, এইবার তুমি রং করবে? হ্যাঁ, এবার রং করতে হবে, আর এমন ভাবে রং করতে হবে যেন মনে হয় রংটাই গল্প বলছে। লাল মানে শক্তি, সবুজ মানে আশা, আর প্রতিটা সেলাই মানে ধৈর্য। বাবা,
তুমি এত সুন্দর করে কেমন করে করো? মন দিয়ে করলে তোর হাতও একদিন এমন কথা বলবে। প্রতিটা কাজের পেছনে একটা মন লাগে। নে, একবার তুই চেষ্টা কর। নরেশ রবিনের হাতে সুতো সুই ধরিয়ে দেয়। রবিন প্রথমে দ্বিধাবোধ করলেও তারপর ধীরে ধীরে পুঁতি গাঁথা শুরু করে দেয়। কিছু পুঁতি মাটিতে পড়ে যায়। যা, পড়ে গেল। এটাই শেখা বাবা, কাজ করতে করতে ভুল হবে, হাত কাঁপবে, কিন্তু থামলে চলবে না। নে, আবার শুরু কর। এরকমই এক সন্ধ্যায় উঠানে বসে তারা তিনজন মিলে গল্প করছিল। লণ্ঠন জ্বালিয়ে তারা নরেশের বানানো বাঁশের মোড়ায় বসেছিল। রবিন, তুই জানিস আজ বাজারে এক ভদ্রলোক আমার ব্যাগ দেখে বললেন, আপনার হাত তো একদম শিল্পীর হাত। শুধু হাত না, মুখও শিল্পীর মতো। পরমার কথা শুনে তারা তিনজনেই হেসে ওঠে। আচ্ছা বাবা, আমি বড় হয়ে কি হব? তুই হবি একজন সৃষ্টশীল মানুষ। তুই টাকা রোজগারের জন্য কাজ করবি না, তোকে এমন ভাবে গড়বো যে তোর কাজ মানুষের মন ছুঁয়ে যাবে। আর যেটাই করিস তোর মন যেন ছোট না হয়ে যায়। পরমা রবিনের মাথায় হাত রাখে। হালকা বাতাসে লণ্ঠন দুলে ওঠে। তারা কেউই জানতো না পরের দিন সকালে কি হতে চলেছে। ভোরবেলা গ্রামের রাস্তায় এক হাতে সাইকেল এবং আরেক হাতে ব্যাগ সামলে নরেশ এগোচ্ছিল। আকাশে হালকা আলো ফুটে রয়েছে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। তখনই হেডলাইট জ্বালিয়ে ছুটে আসে তার দিকে এক ট্রাক। নরেশের চোখে ভয় ফুটে ওঠে এবং হাত থেকে ব্যাগ ছিটকে মাটিতে পড়ে যায়। পুঁতি আর সুতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ জোরে শব্দ হয় এবং নরেশের দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে। একটা দুর্ঘটনা এক নিমেষেই তাদের সংসারটা তছনছ করে দেয়। উঠোনে শোকের ছায়া। পরমা চুপ করে বসে রয়েছে। অল্প বয়সে এমন শিল্পীর হাত চলে গেল, কত সুন্দর কাজ করত। রবিন কিছুই বলছে না। সে তার বাবার বানানো এক পুঁথির ব্যাগ আঁকড়ে বসে রয়েছে। মনে হচ্ছে ব্যাগটার মধ্যে বাবার শেষ স্পর্শ লুকিয়ে রয়েছে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক রাতে পরমা বসে রয়েছে পুরানো কাঠের পিঁড়েতে। তার চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। সে ব্যাগ সেলাই করার চেষ্টা করছে। রবিন মেঝেতে বাবার ছেঁড়া শার্ট জড়িয়ে বসে রয়েছে। তোর বাবা কিভাবে চলে গেল? একবারও বিদায় বলে গেল না, শুধু বলল শিগগিরই বাড়ি ফিরবো। পরমা মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রবিন চুপচাপ বসে থাকে। মা, আমি বাবার কাজটা ধরবো। আমাদের সংসার চালাতে হবে, তুমি চিন্তা করো না। তুই এখনো ছোট রে রবিন। এই কাজ, এই সংসার অনেক বড় দায়। তুই বাবার মতো হতে পারবি? আমি হয়তো বাবার মতো হতে পারবো না, কিন্তু তার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব মা। পরমা রবিনের মাথায় হাত রাখে। হঠাৎ বাইরে হাওয়া ওঠে। ঘরের টিনও কাঁপে। নরেশের মৃত্যু শুধু তাদের ছাদ কেড়ে নেয়নি, তাদের আশাও কেড়ে নিয়েছিল। কিন্তু সেদিন রাতেই রবিন ঠিক করেছিল শুধু চোখের জল নয়, বাবার শূন্যতাও সে ভরবে নিজের হাতে কাজ করে। রবিন তার বাবার বাক্সের দিকে তাকিয়ে বসে রয়েছে। তার চোখে ভয় আর সাথে কৌতূহল। এরপর ধীরে ধীরে সে এগিয়ে বাক্সের ঢাকনা খোলে। তার ভেতরে রাখা ছিল তার বাবার আঁকা ডিজাইন, পুঁতি, সুতো, আধা তৈরি ব্যাগ আর ছেঁড়া ডায়েরি। রবিনের চোখ জলে ভরে আসে। সে সুতো সুই হাতে নেয় এবং কাপড় হাতে নেয়। সে শত চেষ্টা করার পরেও সূচে সুতোই ঢোকাতে পারছে না। বারবার ফসকে পড়ে যাচ্ছে। পুঁতিও গড়িয়ে মাটিতে পড়ছে। সে দাঁতে ঠোঁট কামড়ে চুপচাপ আবার চেষ্টা করতে থাকে। বাবা, আমি তোমার হাতের কাজ শিখতে চাই। তুমি তো শিখিয়ে যাওনি, আমি নিজেই চেষ্টা করব। সেই সন্ধ্যায় রবিন একজন শিল্পীর মৃত্যুর পর তার হাতের কাজটাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করছিল। কয়েকদিন পর পরমা চুপচাপ বসে কাপড় সেলাই করছিল। চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। হঠাৎ দরজার কাছে রবিন এসে দাঁড়ায়। হাতে কাপড়ে মোড়া কিছু রয়েছে। মা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে?
তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। এরপর রবিন তার নিজের হাতে বানানো প্রথম ব্যাগ তার মাকে দেখায়। সেলাই কিছু কিছু বেঁকে গেছে, পুঁতিগুলো সব জায়গায় সমানভাবে নেই, তবু তাতে লেগে আছে তার নিখাত চেষ্টা আর ভালোবাসা। পরমা ব্যাগটা হাতে নিয়ে অবাক হয়ে চুপ করে থাকে। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ মা, বাবার বাক্স থেকে জিনিসগুলো বের করে চেষ্টা করেছি যদি বাবার মতো কিছু করতে পারি। জানি খুব ভালো একটা হয়নি। পরমা ধীরে ধীরে ব্যাগটা উল্টে পাল্টে দেখতে থাকে এবং তার চোখ জলে ভরে আসে। এই ব্যাগটা খুব ভালো হয়েছে। এটা শুধু ব্যাগ নয়, এটা তোর সাহস। তোকে এবারে তোর বাবার মতোই শিল্পী হয়ে উঠতে হবে। তোর হাতেও যে তারই রক্ত রয়েছে সেটা তো আমি ভুলেই গেছিলাম। এখন এই ব্যাগ থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হবে। মায়ের চোখে রবিন তার বাবার ছায়া দেখতে পেয়েছিল। একটা গ্রামের সাপ্তাহিক হাটে দুপুরের ঝাঁঝালো রোদে রবিন তার বানানো ব্যাগের বস্তা কাঁধে নিয়ে ঢোকে। এরপর সে একটা কোনায় গিয়ে কাঁথা বিছিয়ে বসে পড়ে। এক লোক ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে হেসে ফেলে। নিজের হাতে বানানো ব্যাগ, পুঁতির কাজ করা, সস্তায়, দেখে যান দেখে যান। এইটা আবার ব্যাগ? খেলনা মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলেছ, এই ব্যাগে বাজার রাখলে মাঝ রাস্তায় ছিঁড়ে যাবে। চারপাশের লোকজন রবিনের দিকে কটাক্ষ করে হাসতে থাকে। কাকু, একটু সুযোগ দিন, নিজে বানিয়েছি, বাবার কাজটা চালানোর চেষ্টা করছি। একজন লোক ব্যাগটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রবিন ধীরে ধীরে করে ব্যাগটা তুলে নিয়ে আসে এবং সে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ঠিক এমন সময় এক বয়স্ক মহিলা তার কাছে আসে। সে ধীরে ধীরে ব্যাগগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে থাকে। এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, নিজের হাতে বাবার বাক্স থেকে জিনিস বের করে প্রথমবার বানিয়েছি। তোমার বাবাও কি এরকমই কাজ করতো? হ্যাঁ, খুব ভালো সুন্দর কাজ করতেন তিনি। এই ব্যাগটা আমি নেব। আমার সেলাইয়ের সুতো আর বোতাম রাখবো এর ভেতরে। আপনি সত্যি এটা নিচ্ছেন? এরপর মহিলাটি শাড়ির আঁচল থেকে 20 টাকা বের করে রবিনের হাতে দিয়ে দেয়। হ্যাঁ, তুমি নিজের ভালোবাসা বিক্রি করেছো, আমি সেটারই দাম দিয়েছি। বৃদ্ধা ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আজ একজন মানুষ বুঝেছে, বাকি দুনিয়াও একদিন বুঝবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামের বাজারের কাপড়ের দোকানের সামনে রবিন দাঁড়িয়েছিল। ভাই, একটা জিনিস দেখাবো। কি জিনিস? এরপর রবিন তার হাতে বানানো ব্যাগগুলো রফিককে দেখাতে থাকে। রফিক কিছুক্ষণ দেখার পর বলে, তুই বানিয়েছিস? হ্যাঁ ভাই, নিজের হাতে, মজবুত কাপড়ে। শোন, 5টা ব্যাগ বানাতে পারবি? ডিজাইন ভালো হলে প্রতি সপ্তাহে নেব। পারবো ভাই, সময় মতো পৌঁছে দেব। রাতে ঘরে কুপি বাতির আলোয় রবিন ব্যাগ বানাচ্ছে। তার মা সুতো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তোর শক্ত কাপড়ের দরকার? হ্যাঁ, দরকার ছিল। পরমা নিজের আলমারি থেকে একটা সুন্দর পুরানো শাড়ি বের করে। এই নে, এখন তোর কাজটাই আমার শাড়ি। কিন্তু মা। সারা রাত রবিন ব্যাগ বানাতে থাকে। 5 নম্বর ব্যাগের সেলাই প্রায় শেষ। হঠাৎ সূচ ভেঙে রবিনের আঙুলে ঢুকে যায়। সে নিজের আঙুলে কাপড় বেঁধে আবার কাজে লেগে পড়ে। এরপর পরের দিন সকাল হতেই সে দোকানে পৌঁছে ব্যাগগুলো রফিককে দেখায়। ভালো হয়েছে। এইটার সেলাই টান দিলে খুলে যাবে। ভাই, শেষ রাত পর্যন্ত বানিয়েছি, সূচ ভেঙে গিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুরো টাকাটাই দিলাম, কিন্তু আবার এমন হলে নেব না। সে 100 টাকার একটা নোট দিয়ে চলে যায়। রবিন চুপচাপ টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথম বড় কাজটাতেই ভুল, কিন্তু বাবা বলতো যে পড়ে গিয়ে ওঠে সেই দৌড়ায়। রবিন বাড়ি ফিরে টাকাটা তার মায়ের হাতে দিয়ে দেয়। পরমা তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে এভাবেই সে রফিকের দোকানে 5টা করে ব্যাগ দিতে শুরু করে।
কখন যে সেই ব্যাগ 5টা থেকে 50টা হয়ে যায় রবিন টেরই পায় না। এভাবেই 15টা বছর কেটে যায়। রবিনের বয়স এখন 22। পরমার চুলে পাক ধরেছে। তুই তো দেখছি ঘরটাকে পুরো দোকান বানিয়ে ফেলেছিস। দোকান নয় মা, এটা স্বপ্নের কারখানা। হাটে রবিনের বড় দোকান রয়েছে, রং বেরঙের ব্যাগে দোকান ভরা। একজন মহিলা বলে, এই ডিজাইনটা একেবারে আলাদা, অন্য কোথাও পাওয়া যায় না। নিজে বানিয়েছি, প্রত্যেকটা আলাদা। শহরের স্কুলে তোমাকে প্রজেক্টের জন্য ডাকতে পারি, তুমি কি শেখাবে? শিখতে শিখতেই শেখানো, আমি রাজি। এরকমই একদিন রবিনের ঘরে চিঠি আছে। চিঠি পড়ে রবিন অনেক খুশি হয়ে যায়। মা, একটা বড় ব্যাগ কোম্পানি আমার ডিজাইন দেখে আমাকে ডেকেছে, শহরে যেতে বলেছে। তোর বাবার স্বপ্ন ছিল তুই কিছু একটা করবি, আর সেটা সত্যি হলো বাবা। এই কাগজটা শুধু ডাক নয় মা, বাবার হাসি। এই ব্যাগের নাম মাটি, কারণ এটা আমার গ্রাম আর মা বাবার গল্প। তোমার ডিজাইনগুলো টেস্টে প্রথম, মাসে 50,000 টাকা দেব, রাজি তো? আমি রাজি। রবিনের নাম ছড়িয়ে পড়ে রবিন দ্য ভিলেজ ডিজাইনার নামে। কিন্তু শহরে থেকে কাজ করার তার ইচ্ছে একদমই ছিল না। একদিন ম্যানেজার এসে বলে, তুমি আমাদের ছেড়ো না রবিন, তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করলাম, আর তোমার গ্রামে একটা এসি পাঠাচ্ছি। সত্যি? আমাকে আর এখানে থাকতে হবে না? হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে কাজ করবে, আমাদের কোম্পানি আরো অনেক দূরে যাবে। কিছুদিনের মধ্যেই তাদের মাটির ঘরে এসি লাগানো হয়। ঘরে এসি দেখে পরমার চোখ জলে ভরে আছে। এই ঘরেও যে ঠান্ডা হাওয়া বইবে কখনো ভাবিনি। এই হাওয়া বাবার কষ্টের ঘরে বইছে মা, আমরা জিতেছি। এরপর রবিন ঘরে বসেই মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।